বাকিরা কোথায়? একজন তো জয়েন করেছে শুধু। আচ্ছা, আজকে যেটা করবো সেটা হচ্ছে অ্যাবজর্পশন অফ ড্রাগস। Absorb means the absorption means the process after consuming the drug uh, and reach towards the systemic circulation. The pathway of consuming drug to the reach of the systemic circulation. সিস্টেমিক সার্কুলেশনে যখন আমরা ড্রাগ কনজিউম করবার পর সিস্টেমিক সার্কুলেশনে কিভাবে পৌঁছাচ্ছে সেই প্রসেসটাকেই বলা হয় অ্যাবজর্পশন। সরি, একটু নেটওয়ার্ক ইস্যু হয়েছিল। আচ্ছা, তো অ্যাবজর্পশন অফ দ্য ড্রাগ, অ্যাবজর্পশন মিনস দ্য reaching of the drug from its site of administration to the systemic circulation. Site of administration থেকে systemic circulation এ যাওয়ার যে process, the process by which the drug reach systemic circulation from the site of administration. This is called the absorption. Absorption কিভাবে, এবার absorption হবে কিভাবে, how the absorption will occur. A drug will absorb by simple diffusion, active transport process, and cytosis. Simple diffusion is a simple diffusion is divided or classified into two classes. One is diffusion and another is the facilitated diffusion. Okay, so what is diffusion or the simple diffusion? In case of the simple diffusion,
drug will absorb or drug will reach to the systemic circulation by its concentration gradient. Concentration gradient means ki the difference of the concentration in both side of the semi permeable membrane. একটা সেমি পারমিয়েবল মেমব্রেনের দুদিকে কোনো সাবস্টেন্স বা কোনো কেমিক্যাল সাবস্টেন্সের যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের ডিফারেন্স থাকে সেটাকে বলা হয়, যে কনসেন্ট্রেশনের যে ডিফারেন্স থাকে সেটাকে বলা হয় কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। মানে কি ব্যাপারটা হচ্ছে হাই কনসেন্ট্রেশন থেকে ড্রাগ যাবে লো কনসেন্ট্রেশনে। যখন আমরা কোনো মেডিসিন খাবো হ্যালো, তখন সেলের আপনার আওয়াজ বাইরে কেটে বা কেটে আসছে। হ্যালো, হ্যাঁ হ্যালো, সো নাও অডিবল। হ্যালো, আপনার আওয়াজ কেটে আপনার কেটে আওয়াজ কেটে কেটে আসছে। এখন ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, তো যখন কোনো ড্রাগ হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে যাবে তখন সেটাকে বলা হচ্ছে সিম্পল ডিফিউশন। কোনো সাবস্টেন্স সবসময় হাই থেকে লো এর দিকেই যায়। যেমন জল, জল যদি আমি কোথাও ফেলি তাহলে জল ওপর থেকে নিচের দিকে ঢালুর দিকে গড়িয়ে যাবে, কোনো সময় ঢালুর থেকে ওপরের দিকে জল যাবে না। যেমন ঝর্ণা, ঝর্ণা পাহাড় থেকে নিচে পড়ে কিন্তু নিচ থেকে পাহাড়ের নিচ থেকে কখনো ঝর্ণা আবার ওপরের দিকে ব্যাক ফ্লো করে না, ঠিক এটাও সেম প্রসেস। এবার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের ডিফারেন্স ইন দা কনসেন্ট্রেশন। ব্লাড ভেসেলের বাইরে ড্রাগের কনসেন্ট্রেশনটা বেশি থাকছে আর ব্লাড ভেসেলের মধ্যে বা ব্লাডে ড্রাগের কনসেন্ট্রেশন থাকছে কম। তাহলে ব্লাড ভেসেলের বাইরে থেকে ফ্রম দ্য আউটসাইড অফ দ্য ব্লাড ভেসেল ড্রাগ উইল বি ডিফিউজড ইনটু দ্য ব্লাড। এবার এখানে সেমি পারমিয়েবল মেমব্রেন বা অর্ধবেদ্য পর্দা হিসেবে কে কাজ করে? ব্লাড ভেসেল এখানে সেমি পারমিয়েবল মেমব্রেন হিসেবে কাজ করে। ফ্রম দ্য blood vessel drug will absorb to the blood from its higher concentration to lower concentration and then drug will be carried to the cell or its site of action. Okay, next, facilitated diffusion. In case of the facilitated diffusion, the particle size of the drug is bigger than the drug absorbed by the simple diffusion. Simple diffusion এ ড্রাগ, যে ড্রাগ গুলো অ্যাবজর্ব হয় তাদের থেকে ফ্যাসিলিটেড ডিফিউশনে যে ড্রাগ গুলো অ্যাবজর্ব হয় তাদের পার্টিকেল সাইজটা বড় থাকে। ঠিক আছে, তার জন্য ওরা ব্লাড ভেসেলের যে সেমি পারমিয়েবল মেমব্রেন তার মধ্যে দিয়ে ইজিলি পাস করতে পারে না। এর জন্য কিছু ক্যারিয়ার প্রোটিন থাকে। এই ক্যারিয়ার প্রোটিন গুলো এই বড় সাইজের যে ড্রাগ পার্টিকেল গুলো আছে সেগুলোকে ক্যারি করে সেলের ভেতরে বা ব্লাডের মধ্যে নিয়ে যায়। তো দিস ডিফিউশন প্রসেস ইজ কল্ড দ্য facilitated diffusion. The drug will be diffused according to its concentration gradient or higher concentration to the lower concentration by the help of some some carrier molecule। আর এই ক্যারিয়ার মলিকিউল গুলো অবশ্যই হবে প্রোটিন। the carrier molecule should be protein in nature or should be protein। okay, next is the active transport, or in case of the simple diffusion here no energy is needed, uh, as the driving force or energy concentration gradient is act as energy or the driving force। এক্সট্রা করে কোনো এনার্জির এখানে দরকার হয় না। এবার অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কি? অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা ইট নিডস সাম এনার্জি, এটা কিন্তু এগেইনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট হচ্ছে। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বা অ্যাক্টিভ অ্যাবজর্পশন যেটা, সেটা এনার্জির সেখানে এনার্জি দরকার হয়। ঠিক আছে, কারণ এটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেইনস্টে হচ্ছে, মানে হাই কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশনের দিকে ড্রাগ যাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। মানে আগেরটা যেমন ছিল কোনো উঁচু জায়গা থেকে
জল ফেললে বা যে কোনো লিকুইড ফেললে সেটা নিচের দিকে গড়িয়ে পড়ে, কিন্তু নিচু জায়গা থেকে উঁচু জায়গায় জল বা যে কোনো লিকুইড তুলতে গেলে এটা পাম্পের দরকার হয়। তো পাম্প মিন্স এনার্জি, সেটা পাম্প ইলেকট্রিক্যাল এনার্জিতে চলে, এইখানেও ইলেকট্রিক্যাল এনার্জি কাজ করবে as a form of ATP, adenosine triphosphate. Adenosine triphosphate will be the ড্রাইভিং ফোর্স ফর দ্য অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্টে কি হয়, হায়ার কনসেন্ট্রেশনের দিক, সরি, লোয়ার কনসেন্ট্রেশনের দিক থেকে হায়ার কনসেন্ট্রেশনের দিকে যায়, উল্টো হয়, ঠিক আছে, লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনের দিকে যায়। আগেরটা যেমন হাই টু লো, আর এটা লোয়ার থেকে হায়ার কনসেন্ট্রেশনের দিকে ড্রাগ যাবে বা অ্যাবজর্ব হবে, এটাকে বলছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস। এই হলো অ্যাবজর্পশন। তাহলে অ্যাবজর্পশনের ডেফিনেশন কি? অ্যাবজর্পশন ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য when the reaching of the drug or the transportation of the drug from its site of absorption, from its site of administration to the site of অ্যাকশন। ওকে, সাইট অফ অ্যাকশন, সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন থেকে সাইট অফ অ্যাকশনে যে পদ্ধতিতে ড্রাগ ট্রান্সপোর্ট হয়, বা দ্য ট্রান্সপোর্ট অফ দ্য ড্রাগ ফ্রম ইটস সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন টু দ্য সাইট অফ অ্যাকশন। সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন থেকে সাইট অফ অ্যাকশনে ট্রান্সপোর্টের যে প্রসেসটা, এটাকেই বলা হচ্ছে অ্যাবজর্পশন। সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন মানে কি? সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন মানে যেখানে আমরা ড্রাগটাকে অ্যাডমিনিস্টার করছি, মানে যদি আমি ওরাল রুটে খাই তাহলে ওরাল রুট হচ্ছে সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন। আর সাইট অফ অ্যাকশন কি? অ্যাজ ফর এক্সাম্পল, প্যারাসিটামল খাচ্ছি আমি জ্বর কমানোর জন্য, তাহলে প্যারাসিটামলেরও কিছু রিসেপ্টর রয়েছে আমাদের সেলের মধ্যে, সেই রিসেপ্টরের সাথে গিয়ে প্যারাসিটামল বাইন্ড করবে আর আমাদের জ্বর কমাবে। তো ওই প্যারাসিটামলের যে রিসেপ্টর, সেটা হচ্ছে প্যারাসিটামলের সাইট অফ অ্যাকশন। ওকে, তো সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন থেকে সাইট অফ অ্যাকশনে ট্রান্সপোর্টেশনের যে প্রসেসটা, দ্যাট ইজ কল্ড দ্য absorption. That absorption is mainly three types: simple diffusion, accelerated diffusion, and active transport. Now, facting the absorption. First is physical state of the drug. Physical state, lead, liquid নাকি হচ্ছে parenteral, সেটা তো liquid form of the drug will absorb more easily than the solid dosage form. Liquid dosage formটা solid dosage former থেকে more easily absorbed হবে। And the crystals will be absorbed faster than the colloids. Okay, an aqueous solution absorbed faster than the oily solution. ক্রিস্টাল যেগুলো আছে সেগুলো হচ্ছে ফাস্টলি অ্যাবজর্ব হবে দেন কোলয়েডাল যে সলিউশন গুলো, তার থেকে ক্রিস্টাল সলিউশনটা তাড়াতাড়ি অ্যাবজর্ব হবে। and An aqueous solution will be absorbed faster than the oily solution. Oil based যে সলিউশন গুলো আছে তার থেকে aqueous based বা water based সলিউশন গুলো তাড়াতাড়ি অ্যাবজর্ব হবে। Okay, next is the particle size. Okay, the drug have the less particle size or small particle size will absorb faster than the large particle size. Small particle size drug গুলো large particle size ড্রাগের থেকে বেশি তাড়াতাড়ি অ্যাবজর্ব হবে, ঠিক আছে। Next is the concentration. The drug have the higher concentration, it's the better absorption than those of the lower concentration drug. ড্রাগের কনসেন্ট্রেশন যত বেশি হবে তত অ্যাবজর্পশন বেশি হবে, তার কারণ সিম্পল ডিফিউশনে ড্রাগ হায়ার কনসেন্ট্রেশন থেকে
লোয়ার কনসেন্ট্রেশনের দিকে মুভ করে, এটাকে বলা হয়, এই কনসেন্ট্রেশন ডিফারেন্সকে বলা হয় কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, আমি আগে বলেছি। তো হায়ার কনসেন্ট্রেশন থেকে ড্রাগ যখন লোয়ার লোয়ার কনসেন্ট্রেশন হবে তখন অ্যাবজর্পশনটা কিন্তু কমে যাবে। হায়ার ড্রাগের কনসেন্ট্রেশনটা বেশি হলে বা হায়ার হলে অ্যাবজর্পশনটা ভালো হবে। অ্যাবজর্বিং, নেক্সট ফ্যাক্টর ইজ দ্য অ্যাবজর্বিং সারফেস। অ্যাবজর্বিং সারফেসেস, সারফেস এরিয়া যত বেশি হবে তত তাড়াতাড়ি ড্রাগ অ্যাবজর্ব হবে। দ্য মোর উইল বি দ্য surface area of absorbing surface, the drug will absorb more quickly. Absorbing surface মানে কি, মানে যে এরিয়া, যে সারফেসের উপর থেকে ড্রাগ অ্যাবজর্ব হচ্ছে। অ্যাজ ফর এক্সাম্পল স্কিন, স্কিনের উপর আমরা যদি ড্রাগ অ্যাপ্লাই করি তাহলে ড্রাগের অ্যাবজর্পশন সারফেস কোনটা, স্কিন। এবার স্কিনের থেকে drug more fastly absorbed হবে in our intestine, because in intestine there is villi is present, villi or villi is present. Villi increases the surface area of our intestine. villi আমাদের ইন্টেস্টাইনের সারফেস এরিয়াটাকে বাড়ায়, ঠিক আছে। তো সারফেস এরিয়াটা বাড়ার জন্য অ্যাবজর্পশনটা ইন্টেস্টাইনে স্কিনের তুলনায় বেশি হবে। ওকে, next point is the functional integrity of the gastrointestinal tract. Okay, gastrointestinal tract means ki GI tract means our esophagus to anus. Okay, increased peristaltic activity can effectively reduce medication absorption from the gastrointestinal system. If peristaltic activity is increased, peristaltic activity means is the contraction of the smooth muscle of the GIT. স্মুথ মাস জিআইটির স্মুথ মাসেলের কন্ট্রাকশনটা যত বেড়ে যাবে তত অ্যাবজর্পশন কম হবে, কারণ হচ্ছে পেরিস্টালসিস অর স্মুথ মাসেলের পেরিস্টালসিস অর স্মুথ মাসেল কন্ট্রাকশন অফ দ্য জিআইটি যত বাড়বে তত কি হবে, ড্রাগটা রিটেনশন অ্যাবিলিটিটা তত কমে যাবে, মানে ড্রাগটা কম সময়ে জিআইটির মধ্যে থাকবে, ঠিক আছে, তত কম সময় জিআইটির মধ্যে থাকবে। দ্যাটস ওয়াই অ্যাবজর্পশন কমে যাবে। ড্রাগ যত বেশি সময় ধরে জিআইটির মধ্যে থাকবে বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল মধ্যে থাকবে তার অ্যাবজর্পশনটাও বেশি হবে। এবার ড্রাগ যদি জিআইটির মধ্যে কম সময় থাকে তাহলে অ্যাবজর্পশন কি হবে, কমে যাবে। and increase peristalsis shortens the time of medication spends in the GI tract, যেটা আমি বললাম যে পেরিস্টালসিস বাড়লে ড্রাগটা খুব কম সময় জিআইটির মধ্যে থাকবে, জিআইটির মধ্যে থাকার যে টাইম স্পেন্ডটা সেটা কমে যাবে। ওকে, অ্যান্টিকোলিনার্জিক যে মেডিকেশন আছে লাইক রিভাস্টিগমিন, ফাইসোস্টিগমিন, ওকে, দিস ড্রাগস, sorry, anticholinergic is atropine, and atropine, hyoscine, this type of drug এরা কোন ড্রাগের অ্যাবজর্পশনটা বাড়িয়ে, অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ যেমন অ্যাট্রোপিন, হিওসিন, এরা যে কোনো ড্রাগের অ্যাবজর্পশনটাকে বাড়িয়ে দেবে, কারণ এই ড্রাগগুলো কি করে, এই ড্রাগগুলো পেরিস্টালসিসটা বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট মোটিলিটিটা কমিয়ে দেয়, ঠিক আছে। Next is the pH of the drug. Okay, pH is another rate limiting step of absorption, ঠিক আছে। pH কি,
negative logarithm of the hydrogen ion concentration. হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনের যে নেগেটিভ লগারিদম তাকে বলা হয় হচ্ছে পিএইচ। পিএইচ কি ডিটারমাইন করে? কোন সাবস্টেন্স বা কোন এনভায়রনমেন্ট অ্যাসিডিক না বেসিক, দ্যাট ইজ ডিটারমাইন্ড বাই দ্য পিএইচ। ওকে, পিএইচ ইজ দ্য নেগেটিভ লগারিদম অফ দ্য হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। তো পিএইচ এর স্কেল হচ্ছে 1 থেকে 10 বা 1 থেকে 14 অব্দি ধরা হয় সাধারণত। তো যত বেশির দিকে যাবে মানে 10, 11, 8, 9, this indicates the environment is the basic। আর যত পিএইচ কম হবে তত এনভায়রনমেন্ট হচ্ছে অ্যাসিডিক। আর পিএইচ 7 হচ্ছে নিউট্রাল পয়েন্ট, মানে বেসিকও না আবার অ্যাসিডিকও না। যেমন আমাদের স্টমাকের এনভায়রনমেন্টটা হচ্ছে অ্যাসিডিক, স্টমাকের পিএইচ থাকে নিয়ার অ্যাবাউট 2.4 থেকে 3.4, বা অ্যাসিডিটি হলে এর নিচেও নেমে যায়, 1-এও চলে আসে। ঠিক আছে, তো এই হলো আমাদের স্টমাকের পিএইচ। আর স্টমাকের এনভায়রনমেন্টটা অ্যাসিডিক, আর ইন্টেস্টাইনের এনভায়রনমেন্টটা হচ্ছে বেসিক। ইন্টেস্টাইনের পিএইচ কত? সেটা ইন্টেস্টাইনের পিএইচ হচ্ছে মোর দ্যান 7। মোর দ্যান 7 হচ্ছে ইন্টেস্টাইনের পিএইচ। তো যেসব উইকলি বেসিক ড্রাগ আছে উইকলি বেসিক যে ড্রাগ গুলো আছে লাইক হচ্ছে অ্যাট্রোপিন, দিস বেসিক ড্রাগস, arecolin, these are all are the basic drugs. So this basic drug, weak basic drug will be ionized in the acidic environment। মানে এই ড্রাগ গুলো যদি আমরা খাই, এই উইক বেসিক বেসের ড্রাগ গুলো যদি আমরা খাই, তাহলে কি হবে? এরা আয়োনাইজ হয়ে যাবে অ্যাসিডিক এনভায়রনমেন্টে। কোথায়? স্টমাকে। স্টমাকের এনভায়রনমেন্ট অ্যাসিডিক, তাহলে অ্যাসিডিক এনভায়রনমেন্টে আয়োনাইজ হয়ে যাবে। আর আয়োনাইজ হলে ড্রাগ কিন্তু অ্যাবজর্ব হবে না। ঠিক আছে, তাহলে বেসিক ড্রাগ গুলো অ্যাসিডিক এনভায়রনমেন্ট মানে স্টমাকে আয়োনাইজ হবে, আর দে উইল নট বি অ্যাবজর্বড। ওকে, and acidic drug will ionize at the basic pH। মানে উইক অ্যাসিডিক ড্রাগ যেগুলো আছে, বারবিচিউরিক অ্যাসিড, এই ড্রাগ গুলো বা বারবিচিউরেট, এই ড্রাগ গুলো ইন্টেস্টাইনে গেলে আবার আয়োনাইজ হবে আর অ্যাসিডিক আর অ্যাবজর্ব হবে না। তাহলে এগুলো কোথায় অ্যাবজর্ব হবে? অ্যাসিডিক এনভায়রনমেন্টে, মানে স্টমাকে এরা অ্যাবজর্ব হবে। ঠিক আছে, they will absorb in the stomach। So the weakly basic drug will absorb in the intestine and weakly acidic drug will absorb in the stomach। এবার তাহলে তো ইন্টেস্টাইনের আগে স্টমাক থাকে, তাহলে উইকলি যে বেসিক ড্রাগ গুলো আছে তারা ইন্টেস্টাইনে পৌঁছানোর আগেই হচ্ছে স্টমাকে আয়োনাইজ হয়ে যাচ্ছে। তাহলে অ্যাবজর্পশন কি করে হবে? অ্যাবজর্পশন, তাদের আয়োনাইজেশনটা ঠেকানোর জন্য উইকলি বেসিক যে ড্রাগ গুলো আছে সেগুলোকে একটা কোট করা হয়। ঠিক আছে, সেগুলোকে এন্টেরিক কোটেড ট্যাবলেট হিসাবে বানানো হয়। তার ফলে কি হয়? এন্টেরিক কোটটা থাকার জন্য ড্রাগ স্টমাকে ডিসলিউশন বা ডিসইন্টিগ্রেশন হয় না, ইন্টেস্টাইনে গিয়েই ডিসইন্টিগ্রেশন বা ডিসলিউশন হয়, এবং তার ফলে আয়োনাইজেশনের হাত থেকে ড্রাগটাকে সেভ করা যায়। ওকে, সো তাহলে পিএইচ কিভাবে কন্ট্রোল করে? অ্যাসিডিক ড্রাগ will absorb in the acidic environment and absorb in the basic environment। The formulation of the drug also have an impact in the absorption. When calcium and magnesium ions are utilized as formulation ingredients in a dose form, the absorption of tetracycline is reduced। Okay, tetracycline এর সাথে যখন ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়াম
জাতীয় কোনো ওষুধ লাইক ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, যেটা কিনা হচ্ছে পার্গেটিভ হিসাবে ইউজ হয়, তারপরে হচ্ছে অ্যান্টাসিড হিসাবেও ইউজ হয়, স্টিমুল্যান্ট পার্গেটিভ হিসেবে ইউজ হয় ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি কেউ টেট্রাসাইক্লিন খায় তাহলে tetracycline will not be absorbed because tetracycline and magnesium will make a covalent bond and they make a covalent compound. ওকে, একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে এবং কোভ্যালেন্ট বন্ড খুব শক্ত, যেটাকে সহজে ভাঙা যায় না, এবং তারা একটা কম্পাউন্ড তৈরি করবে। ওকে, নতুন একটা কম্পাউন্ড তৈরি করবে এবং তার ফলে তাদের যে পার্টিকেল সাইজটা সেটা বেড়ে যাবে এবং টেট্রাসাইক্লিন অ্যাবজর্পশন হবে না। এই জন্য টেট্রাসাইক্লিন খেয়ে যদি কেউ ম্যাগনেসিয়াম বেসড কোনো অ্যান্টাসিড খায় তাহলে কিন্তু টেট্রাসাইক্লিন কোনো কাজ দেবে না, বা ক্যালসিয়াম জাতীয় কোনো ওষুধ খায় তাহলে টেট্রাসাইক্লিন কোনো কাজ দেবে না। টেট্রাসাইক্লিন খেলে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম জাতীয় কোনো ওষুধের ব্যবহার ওই কয়দিনের জন্য বন্ধ রাখতে হবে। ওকে, তো এই হলো ফ্যাক্টরস এফেক্টিং দ্য অ্যাবজর্পশন। Next is the distribution. After the absorption in the systemic circulation, drug systemic circulation এ absorb হলো বা ব্লাডে সিস্টেমিক সার্কুলেশন মিন্স ব্লাডে আসবে, ঠিক আছে। ড্রাগ ব্লাডে অ্যাবজর্ব হলো, অ্যাবজর্ব হওয়ার পর ড্রাগ কি হবে, ড্রাগটা ওর সাইট অফ অ্যাকশনে যাবে, মানে যে সেলের ওপর কাজ করবে বা যে রিসেপ্টরের ওপর কাজ করবে সেই রিসেপ্টরে যাবে। ওকে, অ্যাজ ফর এক্সাম্পল হচ্ছে calcium, as for example propranolol. Propranolol is the beta 2 receptor antagonist. Okay, beta antagonist agonist কি আমি আগে বলেছি। So propranolol is the beta 2 antagonist, তাহলে beta 2 receptor যেটা সেটাকে propranolol ব্লক করবে, ঠিক আছে। তাহলে after the absorption in the systemic circulation, propranolol will be carried out or will be distributed towards the beta 2 receptor, beta 2 receptor এর কাছে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, ঠিক আছে। তো এই প্রসেসটা, the process of transportation of the drug from systemic circulation towards its receptor or the site of action is called the distribution. ড্রাগটাকে সিস্টেমিক সার্কুলেশন বা ব্লাডের থেকে নিয়ে গিয়ে রিসেপ্টরের কাছে পৌঁছে দেওয়ার যে প্রসেসটা সেটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন। ড্রাগ উইল বি ডিস্ট্রিবিউটেড থ্রু দ্য প্লাজমা, ব্লাডের মধ্যে যে প্লাজমা থাকে, প্লাজমার মাধ্যমে ড্রাগ ডিস্ট্রিবিউট হবে এবং প্লাজমাতে কিছু প্রোটিনস থাকে, যেমন অ্যালবুমিন, গ্লোবিউলিন, এই টাইপের কিছু প্রোটিন থাকে। এই প্রোটিন গুলোর সাথে ড্রাগ বাইন্ড করবে আর through these proteins drug will be transported from systemic circulation to its receptor. Okay, এখানে দুটো প্রোটিন আছে, একটা অ্যালবুমিন আর একটা হচ্ছে আলফা গ্লাইকোপ্রোটিন। ওকে, so acidic drug will bind with the albumin protein and হচ্ছে basic drug will bind with the alpha glycoprotein. So by the help of these two protein, drug will be transported towards its receptor. Okay, so এই গেল হচ্ছে absorption and distribution. These two and metabolism আর excretion বাকি থাকলো, এই দুটো নেক্সট ডে আমি বোঝাবো। তাহলে আমার ADME মানে ফার্মাকোকাইনেটিক যে চারটে রিঅ্যাকশন আছে, অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম এন্ড এক্সক্রিয়েশন, এই দুটোর মধ্যে থেকে অ্যাবজর্পশন এন্ড ডিস্ট্রিবিউশন আমি বলে দিলাম। নেক্সট ডে মেটাবলিজম এন্ড এক্সক্রিয়েশনটা আমি পড়াবো, ঠিক আছে। সো if you have any question you can ask or you may leave.